হুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে আমি খোরশেদ আলম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কেমন আছেন, কমেন্টে জানাবেন। আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন, অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমার বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, একটু ঝটপট করে কমেন্টে জানাবেন শোনা যাচ্ছে কিনা, আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন। সালাউদ্দিন সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন কেমন আছেন আপনি? সুমি আক্তার সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আহ, ক্লোভি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের নাম অনেক কঠিন, ঠিক আছে পড়তে। যাই হোক, সবাই ভালো আছেন তাই না? ওকে। উম্মে সালমা ওয়ালাইকুম আসসালাম। যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, আপনাদের থেকে আমি শেয়ার প্রত্যাশা করছি। আমার সাথে যারা যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ওয়ালাইকুম আসসালাম। প্রদীপ দা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, আসেন। আমাদের আজকের যে প্রশ্ন, আমাদের আজকেও সাহিত্য থেকে প্রশ্ন আছে, মধ্যযুগের সাহিত্য থেকে প্রশ্ন আছে। যে প্রশ্নগুলো আছে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদের আগামীর যেই চাকরি পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলোতে আপনাদের বাধাই হবে আশা করছি, বা আপনাদের প্রস্তুতিকে আরও মজবুত করবে। আমি বলছি যে বিগত সালের প্রশ্ন বলতে শুধু বিগত সালই না, প্রশ্নের প্রতিটি প্রশ্নের সাথে কিছু প্রাসঙ্গিক তথ্য আছে, যে তথ্যগুলো আপনাকে শানিত করবে, আপনার আগামীর পাথে হিসেবে কাজে দিবে, ভূমিকা রাখবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এবার আমাদের আলোচনায় চলে আসি। আমাদের লক্ষ্য করবেন, আমাদের প্রথম যে প্রশ্নটি আছে বলছে প্রাকৃত পৈঙ্গলের কবি কে? দেখেন, প্রাকৃত পৈঙ্গলের কবি কে? প্রাকৃত পৈঙ্গলের কবি কে? বলছে রামাই পণ্ডিত, হলায়ুধ মিশ্র, শ্রীহর্ষ, জয়দেব। এখানে চারটি অপশন আছে, বলবেন কোনটি সঠিক উত্তর হবে। সুমি আক্তার জি শোনা যাচ্ছে, ধন্যবাদ। সালাউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন। আইরিন সুলতানা অপু, আচ্ছা অপু বলেছেন সাউন্ড অনেক কম। সাউন্ড তো কম হওয়ার কথা না, আচ্ছা, একটু উত্তর করবেন, ঝটপট উত্তর করবেন। প্রাকৃত পৈঙ্গলের কবি কে? রামাই পণ্ডিত, হলায়ুধ মিশ্র, শ্রীহর্ষ, জয়দেব। আচ্ছা, আমরা জানি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম দিকে প্রায় 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। ঠিক আছে, অন্ধকার যুগ, দ্য ডার্ক এজ বলা হয়। লক্ষ্য করেন, বলছি 1201 থেকে 1350 এই মোট 150 বছর, এই 150 বছরকে অন্ধকার যুগ বলা হয়, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। অর্থাৎ বাংলা সাহিত্যে তেমন কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি। তবে এই সময় বেশ কয়েকটা সাহিত্যিক নিদর্শন পাওয়া গেছে, যেগুলো বাংলা ভাষার নয়, প্রাকৃত ভাষার বা সংস্কৃত ভাষার। ঠিক আছে, আমরা সেই গ্রন্থগুলো একটু দেখব। লক্ষ্য করেন, প্রথম যেটা বলছি সেটি হচ্ছে প্রাকৃত পৈঙ্গল। এটি রচনা করেন শ্রীহর্ষ। এটি রচনা করেন। এটা 13 শতকে রচিত। আরেকটি যদি বিষয় বলি, সেটি হচ্ছে এটি 13 শতকে রচিত। আরেকটি ব্যাপার হলো, এটার ভাষা ছিল প্রাকৃত ভাষা। এরপরে যদি আমরা আরেকটি গ্রন্থ দেখি, সেটি হচ্ছে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ। এই গ্রন্থটির রচয়িতা রামাই পণ্ডিত। এটি 13 থেকে 14 শতকে রচিত। আমি আবারও বলছি,
এটি 13 থেকে 14 শতকে রচিত। রামাই পণ্ডিত রচনা করেন। এটি 13 থেকে 14 শতকে রচিত। ঠিক আছে। আরেকটি মজার ব্যাপার হলো এটি হচ্ছে ধর্ম পূজার কাব্য, মানে ধর্ম পূজার গ্রন্থ আর কি। ধর্ম পূজার মানে বৌদ্ধদের উপরে ব্রাহ্মণরা যে পৈশাচিক নির্যাতন চালিয়েছে সে বিষয়গুলো এখানে উপস্থাপন করা আছে। তারপরে মুসলমানদের যে আগমন, সেই মুসলমানদের যে আগমন, সেই আগমনটার বিষয় এই জায়গাতে উল্লেখ করা আছে শূন্য পুরাণে। এই শূন্য পুরাণ গ্রন্থটিতে মোট অধ্যায় আছে 51টি অধ্যায়। 51টি অধ্যায়ের মধ্যে প্রথম 5টি আছে সৃষ্টি তত্ত্ব নিয়ে। প্রথম 5টি আছে 51টি অধ্যায়। যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করবেন। ক্লাসটি শেয়ার করবেন। যারা আমার সাথে যুক্ত আছেন ক্লাসটি শেয়ার করবেন, শেয়ার করে দিবেন। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম এখানে প্রথম 5টিতে আছে সৃষ্টি তত্ত্ব রহস্য, সৃষ্টি তত্ত্ব নিয়ে। আর 46টি অধ্যায়ে আলোচনা আছে ধর্ম পূজার রীতিনীতি, অর্থাৎ ধর্ম পূজা সম্পর্কিত তথ্য আছে 46টি অধ্যায়। আর প্রথম 5টি অধ্যায়ে আছে কি সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা। ঠিক আছে। আর এটি রচনা হয়েছে 13 থেকে 14 শতকে। 3 নম্বর গ্রন্থটার যদি আমরা কথা বলি সেটি হচ্ছে শেখ শুভদয়া। শেখ শুভদয়া। ঠিক আছে, শেখ শুভদয়া। এটিও 13 শতকেরই গ্রন্থ। ঠিক আছে, 13 শতক। এটি সংস্কৃত ভাষায় রচিত, তবে এখানে ব্যাপক ভুল আছে, এই জন্য এটাকে ডগ সংস্কৃত বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, ডগ সংস্কৃত বলেছে এই শেখ শুভদয়াকে। শেখ শুভদয়া এখানে আসলে লক্ষণ, এটা পীর মাহাত্ম্যমূলক একটি গ্রন্থ। শেখ শুভদয়া মানে হচ্ছে গৌরব, অর্থাৎ শেখের গৌরব। শেখের গৌরব। এখানে লক্ষণ সেন আর শেখ জালাল উদ্দিন তাবরিজি নামক একজন ব্যক্তির আচ্ছা, যেটা বলছিলাম একজন ব্যক্তির অলৌকিক কিছু ঘটনা এই জায়গাতে উল্লেখ আছে আর কি, এই জায়গায় বর্ণনা করা হয়েছে। এটা 13 শতকে রচিত। মনে রাখবেন এই শূন্য পুরাণ আর এই শেখ শুভদয়া এই দুইটা গদ্য পদ্যে মিশ্রিত কাব্য, এই জন্য এটাকে বলা হয় চম্পু কাব্য। তাহলে চম্পু কাব্য কোনটি? চম্পু কাব্য হলো শূন্য পুরাণ আর শেখ শুভদয়া। এই শূন্য পুরাণের একটা আবার কবিতা আছে যেটাকে বলা হয় নিরঞ্জনের রুষ্মা বা উষ্মা। ঠিক আছে, নিরঞ্জনের রুষ্মা বা উষ্মা। ওকে, আমরা দ্বিতীয় প্রশ্নটির দিকে যাই, লক্ষ্য করি। এটাতে অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এটা উত্তর করেছেন। এটার উত্তর হবে কোনটা? শ্রীহর্ষ। আমি এখানে লিখে দিয়েছি প্রাকৃত পৈঙ্গলের রচয়িতাকে শ্রীহর্ষ। আপনারা উত্তর করছেন না, উত্তর করবেন। ঠিক আছে, উত্তর করবেন। নাসরিন কবির ওয়ালাইকুম আসসালাম। শিপ্রা খাতুন ওয়ালাইকুম আসসালাম। রানা আহমেদ ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, এরপরে আসেন পরের যে কোশ্চিনটা 2 নম্বর বলছে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? দেখেন এখানে যদি শুধু প্রশ্ন করতো বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি, তাহলে উত্তর হতো একটি। আর এখানে প্রশ্নটা ছিল হচ্ছে কি মধ্যযুগের আদি নিদর্শন। তাহলে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি হবে? একটু ঝটপট কমেন্ট করবেন। মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? মধ্যযুগের আদি নিদর্শন বলবেন, ঝটপট উত্তর করবেন। সবাই উত্তর করছেন শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, আইরিন সুলতানা উপু লিখেছেন গ, সালাউদ্দিন লিখেছেন সি, উজ্জ্বল বিশেষ লিখেছেন ঘ, রানা আহমেদ ডি, সেন্টু আলী লিখেছেন ঘ, নাসরিন কবি লিখেছেন গ, মেজিনার যাই হোক শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন, আইরিন সুলতানা উপু লিখেছেন ঘ।
আচ্ছা, আদনান হাবিব ঘ লিখেছেন, সালাউদ্দিন ঘ লিখেছেন, ফাজলে রাব্বি লিখেছেন ঘ, নাসরিন কবির লিখেছেন ঘ। আচ্ছা, আর অনেকে উত্তর করেছেন, ধন্যবাদ সবাইকে। সেতু সরকার ঘ লিখেছেন, উজ্জ্বল বিশ্বাস মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা আচ্ছা, উম্মে সালমা লিখেছেন ঘ। সেতু সরকার, ওয়ালাইকুম আসসালাম সেতু সরকার, কেমন আছেন? দেলুর দেলাউর জাহান লিখেছেন ঘ। ওকে, আসেন লক্ষ্য করেন তাহলে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন দেখেন তো, শূন্য পুরাণ। এই শূন্য পুরাণ কোন ভাষায় রচিত? শূন্য পুরাণ প্রাকৃত ভাষায় রচিত, প্রাকৃত ভাষা। শূন্য পুরাণ বাংলা ভাষার না, ঠিক আছে, তাহলে এটা হবে না। এবার দেখেন ডাকারনব, ডাকারনব এটাও প্রাচীন প্রাচীন যুগের লেখা, তবে এটাও বাংলা ভাষার না, ঠিক আছে, প্রাকৃত ভাষার বা অপভ্রংশ ভাষার, যাই হোক প্রাকৃত ভাষার ছিল। এরপরে আসেন গীত গোবিন্দম, এই গীত গোবিন্দম তৎসম ভাষায় রচিত, গীত গোবিন্দম তৎসম ভাষায় রচিত। ওকে, তাহলে এটাও আমাদের নয়। তাহলে বাকি থাকছে কোনটা? শ্রীকৃষ্ণ কীর্তন। এটি হচ্ছে মধ্যযুগের আদি নিদর্শন, একক ব্যক্তি কর্তৃক রচিত, একক রচয়িতা কর্তৃক রচিত, বাংলা ভাষার সর্বজন স্বীকৃত একটি গ্রন্থ, ঠিক আছে। সেটি কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন। যারা ঘ নম্বর উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে, সঠিক হয়েছে। ওকে, এরপরে আসেন 3 নম্বর কোশ্চেন, বলছে শ্রী চৈতন্য দেবের জীবনী গ্রন্থ, হ্যাঁ, জীবনী গ্রন্থ চৈতন্য মঙ্গলের লেখক কে? বৃন্দাবন দাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, লোচন দাস। দেখেন গোবিন্দচন্দ্র দাস। আচ্ছা, দেখেন বৃন্দাবন দাস, জ্ঞান দাস, গোবিন্দচন্দ্র দাস, লোচন দাস, উত্তর কোনটি হবে? একটু ঝটপট উত্তর করবেন, উত্তর কোনটি হবে? মধ্যযুগে, সরি মধ্যযুগের না, এটি আগের প্রশ্ন ছিল। বলবেন উত্তর এখানে কোনটি হবে, কোনটি উত্তর হবে, সঠিক উত্তর কোনটি হবে বলবেন। সঠিক উত্তর কোনটি হবে ঝটপট বলবেন। হ্যাঁ, বরুচণ্ডী দাস লিখেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে বলছে শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ, শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ, হ্যাঁ, শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ প্রথম যিনি রচনা করেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুরারি গুপ্ত, মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত ছিল তার নিজ গ্রামের একজন এবং তার বন্ধু মানুষ, ঠিক আছে। শ্রী চৈতন্যদেবের জীবনী এবং তার যে শিষ্য আছে তাদের জীবনী সংক্রান্ত যেই ঘটনাগুলো, দিনলিপিগুলো লেখা হয়েছিল সেটাই মূলত জীবনী গ্রন্থ, ঠিক আছে, কর্চা। আচ্ছা, এবার আসুন দেখেন, লক্ষ্য করেন মুরারি গুপ্ত যেটা লিখেছে সেটা হচ্ছে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, এটা হচ্ছে প্রথম জীবনী গ্রন্থ। এটার ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষা, ঠিক আছে, সংস্কৃত ভাষা। ওকে, এরপরে যিনি লিখেন তিনি কে? তিনি হচ্ছেন বৃন্দাবন দাস, বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাস যে গ্রন্থটি লিখেন সেটি কি? চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য ভাগবত। এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম, বাংলা ভাষার প্রথম জীবনী গ্রন্থ, প্রথম বাংলা ভাষার, বাংলা ভাষায় প্রথম, বাংলা ভাষার না, বাংলা ভাষায়, বাংলা ভাষায় প্রথম, ঠিক আছে, চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস রচিত, ঠিক আছে। ওকে, 3 নম্বর যেটা লিখবো সেটি হচ্ছে জয়ানন্দ এবং লোচন দাস, লোচন দাস, জয়ানন্দ এবং লোচন দাস কর্তৃক রচিত যেটা সেটি হচ্ছে চৈতন্য মঙ্গল, চৈতন্য মঙ্গল দুইজন রচনা করেছেন। সেটা হচ্ছে কি? জয়ানন্দ রচনা করেছেন, আবার আবার লোচন দাসও রচনা করেছেন। আচ্ছা, এরপরে আসেন 4 নম্বর যেটা, 4 নম্বর যেটা, আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটা শেয়ার করবেন, ঠিক আছে। আচ্ছা, যারা আমার সাথে যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, আপনাদের থেকে শেয়ার প্রত্যাশা করছি। আচ্ছা, এবার আসেন 4 নম্বর যেটা বলছি সেটি কি? কৃষ্ণদাস কবিরাজ,
চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত এটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। আর এই গ্রন্থটি হচ্ছে শ্রেষ্ঠ হয়েছে, শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ কোনটা? চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ, ঠিক আছে। আর প্রথম যিনি লিখেছেন তিনি হচ্ছেন বৃন্দাবন দাস। তার রচিত গ্রন্থটি হচ্ছে চৈতন্য ভাগবত, এটি বাংলা ভাষায় প্রথম। আর প্রথম জীবনী গ্রন্থ যেটা, সেটি হচ্ছে কি শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, এটা সংস্কৃত ভাষায় রচিত, ঠিক আছে। এখানে আমি যে কয়টা ইনফরমেশন লিখেছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এবার যারা উত্তর করেছেন দেখেন আপনাদের উত্তর সঠিক ছিল কিনা, এবার দেখবেন আপনাদের উত্তর সঠিক ছিল কিনা। হ্যাঁ, নাসরিন কবির ঘ লিখেছেন। আচ্ছা, জল পড়ে পাতা নড়ে তোমার কথা মনে পড়ে, তাই না? আচ্ছা যাই হোক, জল পড়ে এই জায়গাতে জল হচ্ছে কর্তৃকারক, পাতা নড়ে এখানে পাতাও কর্তৃকারক, কর্তৃকারক কর্ম নয়। শুক্রবার স্কুল বন্ধ, শুক্রবার স্কুল বন্ধ। আচ্ছা, শুক্রবার অধিকরণ, স্কুল কর্তৃকারক। টাকায় টাকা আনে, টাকায় এখানে করণ কারক। ছাদে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, ব্যাপারটা হচ্ছে এইটা, ছাদ হচ্ছে অপাদান কারক। নদীতে মাছ ধরা সহজ নয়, নদীতে অধিকরণ কারক, ঠিক আছে, কথা বুঝেছেন? এগুলো হবে সঠিক উত্তর। ওকে, চৈতন্য চরিতামৃত এটা হচ্ছে কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন আশা করছি। পরের প্রশ্নটা চলে আসি, 4 নম্বর কোশ্চিন বলছে হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়? হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? পদাবলী, নাচ সাহিত্য, প্রণয়োপাখ্যান, মঙ্গল কাব্য। উত্তর কোনটি হবে বলবেন? হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? কোন কাব্যধারার প্রচলন হয়েছে? ঝটপট উত্তর করবেন। আছে পদাবলী, আছে নাচ সাহিত্য, আছে প্রণয়োপাখ্যান, আছে মঙ্গল কাব্য। লক্ষ্য করবেন হিন্দি আর ফার্সি, শুধু হিন্দি ফার্সি থেকে আসেনি, শুধু হিন্দি আর ফার্সি থেকে আসেনি, আরবি থেকেও এসেছে, আরবি থেকেও এসেছে। হ্যাঁ, হিন্দি, আরবি, ফার্সি এই সব কাব্য থেকে, এইসব কাব্যের অনুবাদ করেছেন, ভাবানুবাদ করেছেন, বা সেখান থেকে উপকরণ নিয়েছেন। নিয়ে এই মুসলিম কবিরা বিভিন্ন তাদের মনের মাধুরী মিশিয়ে এদেশীয় সংস্কৃতির সংযোজন ঘটিয়ে যে সাহিত্যগুলো লিখেছিলেন সেগুলো মূলত অনুবাদ সাহিত্য বা প্রণয়োপাখ্যান। প্রণয়োপাখ্যান মধ্যযুগের যে সাহিত্যের যে ধারাগুলো ছিল, পদাবলী ধারা, মঙ্গল কাব্যের ধারা, অনুবাদ সাহিত্য, এর মধ্যে আবার আছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। এই রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো এসেছিল এই জায়গাটা থেকে, হিন্দি, আরবি, ফার্সি কাব্য থেকে অনুবাদ করা, ঠিক আছে। এখানে দেখেন পদাবলী, যেটা পদাবলীটা আপনারা চিনবেন, বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের প্রেম নিয়ে, ঠিক আছে, রাধাকৃষ্ণের প্রেম নিয়ে, এটা কোনো অনুবাদ না। বা দেখেন নাচ সাহিত্য, নাচ সাহিত্যটা কি? এই নাথ বলতে শিবের, মানে এদের আদিনাথ বা শিব কেন্দ্রিক যে সাহিত্যগুলো গড়ে উঠেছিল শিবকে ঘিরে, বা শিবকে ওই যে মঙ্গল কাব্যের মতো, ওই যে চণ্ডী, মনসা, ঠিক আছে, এরকম শিবমঙ্গল আছে। তবে এখানে শিবের আরাধনা নিয়ে যে কাব্যগুলো, সেটা হচ্ছে নাচ সাহিত্য। আর এই যে মঙ্গল কাব্য যেটা, এটা আপনারা চেনেন, ওই যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ঠিক আছে, মঙ্গল কাব্য ধারা, সেটা হচ্ছে মঙ্গল কাব্য। আর প্রণয়োপাখ্যান কি? ওই যে অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, প্রেম বিষয়ক, মানবিক প্রেম বিষয়ক, ধর্মীয় বিষয়গুলো ছুঁড়ে ফেলে মানবিক যে প্রেম আছে, প্রেম, প্রীতি, আবেগ, অনুভূতি, ভালোবাসা আছে, এগুলো নিয়ে গড়ে উঠেছিল রোমান্টিক প্রণয়োপাখ্যান। আচ্ছা, এই জায়গাতে আমাদের উত্তর হচ্ছে গ। এখানে আমাদের সঠিক উত্তর গ। আচ্ছা, আপনারা উত্তর করেছেন গ, ধন্যবাদ। আচ্ছা,
আচ্ছা, এরপরে আসেন 5 নম্বর কোশ্চেন, বলছে আলাউল কোন রাজ দরবারের কবি ছিলেন? আলাউল কোন রাজ দরবারের কবি ছিলেন? আমি বলেছি মধ্যযুগের মহাকবি, শ্রেষ্ঠ কবি বা পণ্ডিত কবি যিনি, তিনি হচ্ছেন আলাউল। এই আলাউল তার অনুবাদ সাহিত্য কর্মগুলোর মধ্য দিয়ে নিজের পাণ্ডিত্য জাহির করেছেন। ঠিক আছে, তো আলাউল কোথাকার কবি ছিলেন? আলাউল কবি ছিলেন কোথাকার? ত্রিপুরা, রোসাঙ্গ, দিল্লি, মুর্শিদাবাদ। তিনি ছিলেন আরাকানের রাজসভার কবি। আরাকান রাজসভার কবি। আরাকান রাজসভার কবি ছিলেন কে? কবি ছিলেন আলাউল, আরাকান রাজসভার কবি। এই আরাকানকে বাংলায় বলা হতো কি? রোসাঙ্গ। রোসাঙ্গ বলা হতো, রোসাঙ্গ বা রোসাং, রোসাং, যেটাই বলি না কেন, এইটা বলা হইতো বাংলা ভাষায়, আরাকানকে রোসাং বলা হইতো বা রোসাঙ্গ বলা হইতো। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা উত্তর হিসেবে কোনটা কাউন্ট করছি? আমাদের উত্তর হিসেবে কাউন্ট করছি রোসাঙ্গ। ঠিক আছে, তাহলে আলাওল রোসাঙ্গের কবি ছিলেন। হ্যাঁ, আরাকান রাজসভার কবি বা রোসাঙ্গের কবি ছিলেন। 6 নম্বর কোশ্চেন বলছে মধ্যযুগের সাহিত্য ধারা কেমন ছিল? দেখেন তো কেমন ছিল সাহিত্য ধারা। ধর্ম নির্ভর, গদ্য নির্ভর, রূপকথা নির্ভর, কল্পনা নির্ভর, কোনটি হবে? কোনটি হবে বলেন? মধ্যযুগের সাহিত্য ধারা কি নির্ভর ছিল? মধ্যযুগের সাহিত্য ধারা কি নির্ভর ছিল? একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। সানজিদা পুতুল লিখেছেন ক। আচ্ছা, ক। আচ্ছা, একটু দ্রুত কমেন্ট করে ফেলেন, উত্তর করে ফেলেন। আচ্ছা, সবার জ্ঞাতার্থে বলে রাখছি, আসন্ন প্রাইমারি পরীক্ষাকে কেন্দ্র করে, আসন্ন প্রাইমারি প্রাথমিক পরীক্ষাকে কেন্দ্র করে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কনসেপ্ট একাডেমি 6ষ্ঠ ব্যাচে ভর্তি চলমান। 6ষ্ঠ ব্যাচ চলমান আছে। এই 6ষ্ঠ ব্যাচে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আপনাদের এই প্রস্তুতিকে শানিত করতে চান, তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের কোর্স ফি খুবই কম, মাত্র 850 টাকা। এই 850 টাকা কোর্স ফিতে আপনি যদি যুক্ত হন আমাদের সাথে, তাহলে 550 টাকা সমমূল্যের একটি গাইড, প্রাইমারি কেন্দ্রিক একটি গাইড ফ্রি থাকছে, একেবারে ফ্রি থাকছে। এই গাইডটা আপনাদেরকে বিনামূল্যে দেওয়া হবে। আর যদি কেউ গাইড ছাড়া ক্লাস করতে চান, তাহলে 510 টাকায় আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন। কোর্সে ক্লাস থাকবে 120টা। প্রত্যেকটা ক্লাস হবে জুম অ্যাপে এবং ফেসবুক লাইভ ক্লাস হবে, এবং এই ক্লাসগুলো ফেসবুক গ্রুপে, সিক্রেট গ্রুপে থাকবে। আপনারা পরবর্তী সময়ে রেকর্ড ক্লাস করে নিতে পারবেন। ঠিক আছে, যারা আমাদের সাথে যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হতে পারেন। আমাদের এই যাত্রায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, আর যদি কেউ মনে করেন যে না, আমি কোর্সটি নেব, আমি শুধু প্রাইমারি গাইডটি নেব, যদি এইরকম কেউ আশা করেন, তাহলে আপনাকে তবুও স্বাগত জানাচ্ছি। আপনার জন্য বইটির মূল্য মাত্র 550 টাকা। আর এই বইটি নিলে আপনি একটি এক্সাম ব্যাচ, এই ব্যাচের ফ্রি অ্যাক্সেস পাবেন, যেইটার কোর্স ফি হচ্ছে 300 টাকা। এখানে 75টি পরীক্ষা থাকবে, মাত্র 75টি। এই 75টি পরীক্ষার পর আমার মনে হয় না আপনার আর কিছু প্রয়োজন থাকবে। আপনার প্রস্তুতি অত্যন্ত শক্তিশালী এবং মজবুত করতে আশা করছি এর বেশি আর প্রয়োজন পড়বে না। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন আমার সাথে। ধন্যবাদ সবাইকে। যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। ওকে, আচ্ছা, এখন আসেন, লক্ষ্য করেন। আচ্ছা, হাসিনা ওয়ালাইকুম আসসালাম। কারবেলায় আছেন না আপনি? ওকে, তাহলে মধ্যযুগের সাহিত্য ধারা কেমন ছিল? মধ্যযুগের সাহিত্য ধারা ছিল ধর্ম নির্ভর, অর্থাৎ মধ্যযুগের সম্পূর্ণ সাহিত্য ছিল দেবতা কেন্দ্রিক সাহিত্য ছিল, অর্থাৎ দেবতার দেবতার আরাধনা। হ্যাঁ, সম্পূর্ণ সাহিত্য জুড়ে ছিল ধর্ম ধর্ম ধর্ম। তাহলে এই জায়গাতে উত্তর হবে ক। যারা উত্তর ক দাগিয়েছেন বা উত্তর ক লিখেছেন, আপনাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, ওকে, এরপরে আসেন
পরের যে প্রশ্নটি আছে 7 নম্বর প্রশ্ন বলছে মধ্যযুগের কাব্য কোনটি? মধ্যযুগের কাব্য কোনটি? দেখেন তো এই জায়গাতে উত্তর কোনটা হবে? মধ্যযুগের কাব্য কোনটি? খোয়াবনামা, পদ্মাবতী, গৃহদাহ, মহাশ্মশান। একটু ঝটপট কমেন্ট করে ফেলেন, দেখি আপনারা কি উত্তর করছেন। ঝটপট কমেন্ট করে ফেলবেন। আরিফ খান, ফ্রি ক্লাসে যুক্ত আছি স্যার। আচ্ছা, যুক্ত থাকেন। ওকে। রিমঝিম বৃষ্টি, আচ্ছা বৃষ্টি, শীতকালে বৃষ্টি নাকি? সানজিদা পুতুল লিখেছেন খ। শেখ হাসিনার আগমন, আচ্ছা শুভেচ্ছা স্বাগতম। বলেন উত্তর কোনটা হবে? ঝটপট উত্তর করে ফেলেন, উত্তর কোনটা হবে? আচ্ছা, পদ্মাবতী, পদ্মা বি, আচ্ছা সবাই উত্তর করেছেন আমি দেখতে পাচ্ছি। ওকে, আসেন এই জায়গাতে আমরা যেটা দেখছি মধ্যযুগের সাহিত্য চেয়েছে, কাব্য চেয়েছে খোয়াবনামা। এই খোয়াবনামা কিন্তু কাব্য নয়, এটা কি? এটি হচ্ছে উপন্যাস। কার উপন্যাস? আপনারা নিশ্চয় পড়েছেন আখতারুজ্জামান ইলিয়াসকে। আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, এই নামটির সাথে আপনারা পরিচিত। ইলিয়াস, এই আখতারুজ্জামান ইলিয়াস তিনি মূলত এই উপন্যাসটির রচয়িতা। হ্যাঁ, আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটি উপন্যাস আছে চিলেকোঠার সেপাই, দুইটা উপন্যাস রচনা করেছেন, একটা খোয়াবনামা, একটা চিলেকোঠার সেপাই। আচ্ছা, এরপরে দেখেন, লক্ষ্য করেন এই যে দ্বিতীয় যেই অপশনে আমরা দেখতে পাচ্ছি পদ্মাবতী, এই পদ্মাবতীটা রচনা করেছেন কি? আলাউল। মধ্যযুগের কবি আলাউল এই কাব্যটা রচনা করেছেন। আচ্ছা, গৃহদাহ, এই গৃহদাহটা একটা উপন্যাস। এই গৃহদাহটা কার উপন্যাস? এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস, ত্রিভুজ প্রেমের উপন্যাস। ঠিক আছে, একটা নায়িকা, দুই নায়ক না, দুইজন প্রেমিক, একজন প্রেমিকা। হ্যাঁ, তিনজনের প্রেমে পড়ে আর কি। তিনজনের প্রেমে পড়ে না, মানে দুজন একজন মেয়ের প্রেমে পড়ে। হ্যাঁ, দুই বন্ধু একজনের প্রেমে পড়ে যায়। আচ্ছা, ওকে। গালির উপর পিএইচডি, সেতু সরকার লিখেছেন গালির উপরে পিএইচডি, মাশাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন, লক্ষ্য করেন পরে যেটা আছে সেটা হচ্ছে কি? মহাশ্মশান। এই মহাশ্মশানটা কার লিখা? মহাশ্মশানটা লিখা হচ্ছে, এটা একটা মহাকাব্য। মহাকাব্য। এই মহাকাব্যটা কে লিখেছেন? এই মহাকাব্যটা কায়কোবাদ লিখেছেন। কায়কোবাদ লিখেছেন। এই কায়কোবাদ প্রথম মুসলিম সনেট রচয়িতা। যিনি প্রথম সনেট রচনা করেছেন মুসলিম কবি হিসেবে, তিনি হচ্ছেন কায়কোবাদ। আচ্ছা, সুরেশ মহিম অচলা, হ্যাঁ সুরেশ মহিম অচলা, এই সুরেশ মহিম অচলা, হ্যাঁ নায়িকা অচলা, সুরেশ এবং মহিম হচ্ছে দুই বন্ধু। আর এই অচলা হচ্ছে ব্রাহ্ম ধর্মের একটি মেয়ে আর কি। মহিমের সাথে অচলার বিয়ে হয়েছিল, এবং বিয়ে হবার পরেও মহিমের বন্ধু সুরেশ অচলার প্রতি দুর্বল ছিল, অচলাও সুরেশের প্রতি দুর্বল ছিল। যখন সুরেশের কাছে যায় তখন মহিমের কথা মনে পড়ে, যখন মহিমের কাছে থাকে তখন সুরেশকে অনুভব করে। ঠিক আছে, দারুণ একটি প্রেমের গল্প। আপনারা ভালো আর কি মজা পাবেন, বুঝছেন, পড়িয়েন। ওকে, এরপরে আসেন 8 নম্বর কোশ্চেন। বলছে সই কেমনে ধরিব হিয়া, সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। এই অমর উক্তির রচয়িতা কে? হ্যাঁ, অমর উক্তির রচয়িতাকে দেখেন লেখা আছে ভারতচন্দ্র, লুইপা, রামাই পণ্ডিত, চণ্ডীদাস। কোনটা হবে বলেন? এইটা হচ্ছে কি কাব্য? এটা হচ্ছে বৈষ্ণব কাব্যের একটি, বৈষ্ণব কাব্যের একটি চরণ বলা চলে। হ্যাঁ, চরণ বা উক্তি। আচ্ছা, বৈষ্ণব কাব্যের। এখন এই বৈষ্ণব পদাবলী রচনা করেছেন কারা? হ্যাঁ, পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত মহাশ্মশান। আচ্ছা, ব্যাপার না আরিফ খান, এগুলো ভাবার কোনো দরকার নাই। হ্যাঁ,
চণ্ডীদাস, রাইট, চণ্ডীদাস, চণ্ডীদাসে এটি লেখা। চণ্ডীদাস লিখেছেন, সখী কেমনে ধরিব হিয়া, সখী না তো সই, কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই যে আরিফ খান ভাই লিখেছেন এক নায়িকা নিয়ে দুজনের টানাটানি। দেখেন একটা বিষয় হলো একটা বিষয় হলো আপনি যখন স্কুলে পড়েছিলেন, হ্যাঁ, আপনি যখন স্কুলে পড়েছিলেন সে সময় মনে করে দেখেন, স্মৃতিচারণ করে দেখেন, আপনার ক্লাসের কোনো একটা মেয়েকে আপনিও পছন্দ করতেন, আপনার বন্ধুও পছন্দ করতো, তার বন্ধুও পছন্দ করতো। ওটা তো ত্রিভুজ ছিল, চতুর্ভুজ পঞ্চভুজেও চলে গেছেন, ঠিক আছে? তো এইটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই। হ্যাঁ, ওকে। সালাউদ্দিন, বুক যদি ফেটে যায় জোড়া লাগাইতে পারবেন না, আটকান আটকান। আচ্ছা, মর্শিয়া কি? 9 নম্বর প্রশ্ন বলেছে মর্শিয়া কি। মর্শিয়া কি বলেন তো? আনন্দ গীতি, চমাক গীতি, শোক গীতি, পল্লী গীতি, বলবেন। একটু ঝটপট উত্তর করে ফেলবেন। উনি ভাই না আপু? এই কে ভাই না আপু একটু বলবেন? সেতু সরকার একটু বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে ফেলেছি। ওকে, তাহলে এখানে আপনারা যারা উত্তর করছেন আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। শোক গীতি, শোক গীতি, শোক গীতি, শোক গীতি, আচ্ছা শোক গীতি গ। আচ্ছা হ্যাঁ, উত্তর গ হবে। সবাই গ উত্তর করেছেন, উত্তর গ হবে। মর্শিয়া, মর্শিয়া কি? মর্শিয়া হচ্ছে শোকগাথা, অর্থাৎ কারবালার প্রান্তরের যে শোকগাথা কাহিনী, হ্যাঁ, শোকের যে কাহিনী, এই কারবালার কাহিনী নিয়ে রচিত যেগুলো, সেগুলো হচ্ছে মর্শিয়া সাহিত্য। এই মর্শিয়া শব্দের অর্থ হচ্ছে শোকগাথা। আর মর্শিয়া শব্দটি ফার্সি শব্দ। আপনারা অনেকে আরবি শব্দ জানেন, এটি আরবি শব্দ না, এটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। মর্শিয়া শব্দটি ফার্সি শব্দ, ঠিক আছে? একটু নোট করবেন, মর্শিয়া শব্দটি ফার্সি শব্দ, ফার্সি শব্দ, ঠিক আছে? মর্শিয়া শব্দটি ফার্সি শব্দ। আচ্ছা, ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই, পরের প্রশ্নে চলে যাই। লক্ষ্য করেন 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলেছে কি, কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে? মুকুন্দরাম চক্রবর্তী, ভারতচন্দ্র রায়গুণাকর, মানিক দত্ত, আব্দুল হাকিম। উত্তর করবেন, ঝটপট উত্তর করবেন যে কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের অবসান ঘটে। বাংলা সাহিত্যের মধ্যযুগে যদি শ্রেষ্ঠ কবির কথা বলা হয়, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের শ্রেষ্ঠ কবি কে? প্রাচীন যুগের শ্রেষ্ঠ কবিকে একটু কমেন্ট করবেন তো। প্রাচীন যুগের শ্রেষ্ঠ কবি, প্রাচীন যুগের শ্রেষ্ঠ কবি, প্রাচীন যুগের শ্রেষ্ঠ কবিকে একটু কমেন্ট করবেন। প্রাচীন যুগের শ্রেষ্ঠ কবিকে একটু কমেন্ট করবেন। ভারতচন্দ্র রায়গুণাকর, আয়েশা সিদ্দিকা লিখেছেন খ, সাবিনা মমতাজ লিখেছেন খ, ফার্সি শব্দ, হ্যাঁ, শাপলা খাতুন লিখেছেন খ, খ, রানা আহমেদ খ লিখেছেন। ওকে, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। আওয়ামী লীগের নীতি সেতু সরকার একজন। আচ্ছা, আপনি আস্তাক ফিরুল্লাহ বললেন, যাই হোক। হ্যাঁ, সঞ্জিদা পুতুল, ধন্যবাদ আপনাকে। মধ্যযুগের, সরি, প্রাচীন যুগের শ্রেষ্ঠ কবিকে, প্রাচীন যুগের শ্রেষ্ঠ কবি কানহপা, কানহপা বা কানুপা বা কৃষ্ণপা। কৃষ্ণপা মনে রাখবেন, এই যে কৃষ্ণপাটা মানে কৃষ্ণ যে নাম, এটা হচ্ছে সংস্কৃত ভাষার। আর এই যে কানহ বা কানু যেটা, এটা হচ্ছে কি বলবো, এটা এটা হচ্ছে অর্ধ তৎসম ভাষাই। এই কানহ বা কানুটা অর্ধ তৎসম ভাষার শব্দ, অর্ধ তৎসম ভাষার শব্দ। ওকে, আর মধ্যযুগের যিনি শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি তিনি কে? তিনি আর কেউ নন, ভারতচন্দ্র রায়গুণাকর, ভারতচন্দ্র। আর শহীদুল্লাহর মতে কে? শহীদুল্লাহর মতে
মুকুন্দরাম চক্রবর্তী। যাই হোক, এখন আসেন এই ভারতচন্দ্র রায়গুণকর 1800 না 1760 সালে মারা যান। 1760 সালে মারা যান এবং 1860 সাল পর্যন্ত এই 100 বছর বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কোনো সাহিত্যিকের আগমন ঘটেনি। এই সাহিত্যিকের আগমন না ঘটার কারণে বলা হচ্ছে যে এই 100 বছর বাংলা সাহিত্যের জন্য দ্বিতীয় অন্ধকার যুগ বা যুগসন্ধিক্ষণ। আর এই যুগসন্ধিক্ষণের কবি যাকে বলা হয় তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, অর্থাৎ গুপ্ত কবিকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর আমাদের কি হবে? উত্তর আমাদের হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর, খ। এরপরে আসেন পরের কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনে বলছে কি বাহরাম খান এর উপাধি কোনটি? বাহরাম খানের উপাধি কোনটি? ভাইয়া লাইভে দেখেন তো একজন দেখাচ্ছে কেন? না, হুট করে প্রবলেমটা হলো। না না, ব্যাপারটা আসলে ওইটা না, সামথিং রং। আমি ওটা রিফ্রেশ করলাম। আচ্ছা চলুক, ওকে। তাহলে দেখেন 11 নম্বরে বলছে কি বাহরাম খান এর উপাধি কোনটি? কবি কঙ্কন, পরশুরাম, দৌলত উজির, নিজামি। আচ্ছা, কবি কঙ্কনটা কার উপাধি? কবি কঙ্কনটা উপাধি হলো মুকুন্দরাম চক্রবর্তীর। মুকুন্দরাম চক্রবর্তী, ঠিক আছে, মুকুন্দরাম চক্রবর্তীর। আচ্ছা, এবার বলবেন পরশুরাম, এই পরশুরাম কে বলেন? আমি পরশুরামের কঠোর কুঠার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, একটু কমেন্ট করেন পরশুরাম সম্পর্কে আপনি কি জানেন। এরপরে আসেন দৌলত উজির। দৌলত উজিরটা কি? দৌলত অর্থ হচ্ছে অর্থ, উজির অর্থ সচিব। দৌলত অর্থ কি? দৌলত অর্থ হচ্ছে অর্থ মানে টাকা। হ্যাঁ, আর উজির মানে কি? উজির মানে সচিব, অর্থাৎ অর্থ সচিব। চট্টগ্রামে জন্ম এই বাহরাম খানের, জাফরাবাদ। এই জাফরাবাদের স্থানীয় একজন প্রশাসনিক শাসক ছিলেন, নাম ছিল নিজামি বা নিজাম শাহ সুর। হ্যাঁ, নিজাম শাহ সুর। এই নিজাম শাহ সুরের যিনি উজির ছিলেন, সেই উজির হচ্ছেন এই বাহরাম খানের বাবা। কিন্তু বাহরাম খানের বাবার মৃত্যু ঘটায়, মানে মারা যাওয়ার কারণে অল্প বয়সে বাহরাম খানকে তিনি দৌলত উজির বানান, অর্থাৎ জাফরাবাদের অর্থ সচিব হিসেবে নিযুক্ত করেন নিজাম শাহ সুর। এবং নিজাম শাহ সুরের পৃষ্ঠপোষকতা এই দৌলত উজির বাহরাম খান একটি কাব্য রচনা করেন, সেটি কি? লাইলি মজনু। লাইলি মজনু কাব্যটা তিনি রচনা করেন। এর পৃষ্ঠপোষক ছিলেন এই নিজাম শাহ সুর বা নিজাম শাহ। আচ্ছা, পরের প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই, 12 নম্বর কোশ্চিন। 11 নম্বর কোশ্চিনে যারা উত্তর করেছেন ধন্যবাদ। হ্যাঁ, রাজশেখর বসু, পরশুরাম। ওকে, পরশুরাম একজন ঋষি ছিলেন, রাইট। রাজশেখর বসুকে পরশুরাম বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে আসেন পরের যে প্রশ্নটা, লক্ষ্য করেন পরের প্রশ্নটিতে কি বলছে, কোন গ্রন্থটি মালাধর বসু কর্তৃক রচিত? মালাধর বসু কর্তৃক রচিত গ্রন্থ কোনটি? মালাধর বসু। দেখবেন মধ্যযুগে, হ্যাঁ, লাইলি মজনু, রাইট। মধ্যযুগে হ্যাঁ, কিছু এই অনুবাদ সাহিত্যের প্রচলন ঘটে। মুসলিম যারা শাসক ছিলেন, এই শাসকরা পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করলেন। তাদের পৃষ্ঠপোষকতায় এই হিন্দু ধর্মের যারা কবি ছিলেন, তারা অনুবাদ করতে শুরু করলেন, অনুবাদ সাহিত্য, যেটাকে আর কি ওই যে
তাদের একটা, আমি শব্দটা ভুলে গেলাম, এটাকে যা বলে, যাই হোক, যেটা বলছিলাম, যেটা বলছিলাম, এই যে হিন্দু লেখক যারা ছিলেন তারা অনুবাদ করতে শুরু করেন, আর মুসলিম লেখকরাও ধর্ম থেকে অনুবাদ শুরু করেন। হ্যাঁ, ধর্ম থেকে, ধর্মীয় যিনি যে গ্রন্থগুলো আছে আরবি ফার্সি হিন্দি, আরবি ফার্সি হিন্দি কাব্য থেকে কাব্যের ভাবানুবাদ শুরু করেন। একইভাবে হিন্দু কবিরাও শুরু করেন, তারা অনুবাদ করা শুরু করেন, মহাভারত, রামায়ণ, ভাগবত, হ্যাঁ, এইগুলো গ্রন্থ অনুবাদ করতে শুরু করেন। তো এই জায়গাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে যে কয়টা আছে সবগুলোই অনুবাদ সাহিত্য। হংসদূত এটাও অনুবাদ সাহিত্য, বিদ্যাসুন্দর এটাও অনুবাদ সাহিত্য, নূরনামা এটাও অনুবাদ সাহিত্য, ভাগবত এটাও অনুবাদ সাহিত্য, ভাগবত এটাও অনুবাদ সাহিত্য। এখানে প্রত্যেকটি গ্রন্থই অনুবাদ সাহিত্য। কথা বোঝা গেল? আচ্ছা, ধন্যবাদ। আপনারা উত্তর করছেন বিদ্যাসুন্দর, বিদ্যাসুন্দর, বিদ্যাসুন্দর। আচ্ছা, দেখা যাক আর কি উত্তর আসে। কেউ লিখেছেন সি, অর্থাৎ আচ্ছা, কেউ লিখেছেন ডি। দেখা যাক আর কি কি উত্তর আসে, একটু ঝটপট উত্তর করে ফেলেন। উত্তর কোনটা হবে? 12 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? একটু ঝটপট উত্তর করে ফেলবেন। আচ্ছা, দেখেন, আচ্ছা এখানে দেখেন যেগুলো অনুবাদ সাহিত্য আছে, এই যে নূরনামা, যেটা এই নূরনামা কে অনুবাদ করেছেন ফার্সি থেকে অনুবাদ করেছেন আব্দুল হাকিম ফার্সি থেকে অনুবাদ করেছেন। হ্যাঁ, আর এই যে হংসদূত, এই হংসদূতটা কে অনুবাদ করেছেন? এই হংসদূত এইটা মূলত লিখেছেন রূপ গোস্বামী লিখেছেন, আর এইটা অনুবাদ করেছেন নরসিংহ দাস ও নরোত্তম দাস, এরা দুজন এইটা অনুবাদ করেছেন। হ্যাঁ, এই রূপ গোস্বামী লিখা হংসদূত। আর বিদ্যাসুন্দর যেটা এটা হচ্ছেন বররুচি নামক একজন লিখেছেন, বররুচি নামক একজন লিখেছেন, রুচি তৎসম ভাষায় লিখেছেন। আর এটার অনুবাদ করেছেন কে? এটার অনুবাদ করেছেন সাবিরিদ খান। আরেকজন লিখেছেন, তিনি হচ্ছেন শ্রীধর। এই দুইজন এটা রচনা করেছেন। আর ঘ নম্বর যেটা আছে ভাগবত, এই ভাগবতটা যিনি অনুবাদ করেন তিনি হচ্ছেন মালাধর বসু এটা অনুবাদ করেন। তবে এই গ্রন্থটির যিনি রচয়িতা তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বেদব্যাস। এই বেদব্যাস এই কাব্যটা লিখেন ভাগবত, এটি একটি পুরাণ। আর এই পুরাণের অনুবাদ করেন কে? মালাধর বসু এটার অনুবাদ করেন। কথা বুঝেছেন? মালাধর বসু এটার অনুবাদ করেন, লক্ষ্য করবেন, মালাধর বসু এটার অনুবাদ করেন। ওকে, আচ্ছা, অনুবাদ করেন, যেটার নাম দেন হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় এটার নাম দেন, শ্রীকৃষ্ণ বিজয় এটার নাম দেন। আর এই মালাধর বসুকে রকনুদ্দিন বারবক শাহ তাকে গুণরাজ খান উপাধি দেন। আচ্ছা, সফলতার সহিত ভুল, সফলতার সহিত ভুল, তাই না? আচ্ছা, বাংলা কঠিন,
আচ্ছা, কঠিনকে আঁকড়ে ধরতে হবে, ঠিক আছে? কঠিনকে ভালোবাসবেন, কঠিন আপনাকে কখনো পেইন দেবে না। হ্যাঁ, কঠিনকে ভালোবাসুন। আচ্ছা, যেটা বলছি কি, ভাগবত মালাধর বসু, রাইট? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে রকনউদ্দিন বারবকশা, তিনি এই মালাধর বসুকে গুণরাজ খান উপাধিতে ভূষিত করেন, উপাধিটা দেন গুণরাজ খান। ওকে, আমার মনে হয় এতটুকু আপনারা বুঝেছেন। যারা উত্তর করেছেন ঘ, ধন্যবাদ সবাইকে। কেউ কেউ এটা ঘ লিখেননি, কেউ খ লিখেছেন, কেউ ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন। ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন। মালাধর বসু আসলে ভাগবতটা অনুবাদ করেছেন। ওকে, 13 নম্বর প্রশ্নটার একটু দ্রুত উত্তর করে ফেলবেন আপনারা। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? লোকসাহিত্য কোনটা? লোকের মুখে মুখে প্রচলিত যে সাহিত্য, সেটা লোকসাহিত্য। এই লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো ছড়া। ছড়া। এছাড়া অন্যান্য নিদর্শন আছে, আপনার ধাঁধা আছে, প্রবাদ প্রবচন আছে, গীতিকা আছে, লোককথা আছে, এগুলো অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু আছে। টুকটুকি। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে ক্লাস স্যার। ওকে, ধন্যবাদ। কিন্তু বানানগুলো ঠিকঠাক লিখতে হবে, কেমন? আচ্ছা, আরিফ খান লিখেছেন ছড়া, কে আর বি লিখেছেন, সকিনা মায়া লিখেছেন ডি। ডি কেন লিখলেন? গাথা কাহিনী তো হবে না। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ক্লোভি, খুব ভালো লাগছে ক্লাস। ক্লাস বানানটা আপনাদের ভুল হচ্ছে। হ্যাঁ, ক্লাস বানানটা এরকম লিখবেন, ক্লাস। তাহলে বা স দিয়ে লিখছেন। ওকে, পরেরটাতে আসি আমরা। পরের যে প্রশ্নটা আছে 14 নম্বর প্রশ্ন, বলছে নগর পুরিলে দেবালয় কি এরায়। এটি কার লিখা, মানে কোন গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে? কোন গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে? পদ্মাবতী কাব্যের? না, পদ্মাবতী কাব্যের না। লক্ষ্য করেন, নগর পুরিলে কি দেবালয় এরায়, এই কথাটা বলেছেন ভারতচন্দ্র। ভারতচন্দ্র, ঠিক আছে, ভারতচন্দ্র রায়গুণাকর বলেছেন নগর পুরিলে দেবালয় কি এরায়। ভারতচন্দ্র রায়গুণাকর বলেছেন নগর পুরিলে দেবালয় কি এরায়। উত্তরটা হবে কি? উত্তরটা হবে ঘ। উত্তরটি হবে ঘ। আচ্ছা, এছাড়া দেখেন আরো কি কি বলেছে, যেমন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এটাও বলেছেন কে? ভারতচন্দ্র রায়গুণাকরই বলেছেন। আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে অন্নদামঙ্গলের একটি চরণ বা উক্তি। তাহলে এটা মঙ্গল কাব্যের হবে, চর্যাপদের তো হবেই না, কারণ চর্যার ভাষা যেটা, এটা আপনি বুঝবেনই না। উঞ্চা উঞ্চা পবত্তই বসই সবরি বালি, এই ধরনের আছে, আপনারা বুঝবেন না। শ্রীকৃষ্ণ কীর্তনেরও না, পদ্মাবতীরও না। ওকে, এরপরে আসেন 15 নম্বর কোশ্চেন, বলছে গুলে বকাওলি গ্রন্থের রচয়িতা কে? গুলে বকাওলি গ্রন্থের রচয়িতা কে? গুলে বকাওলি। একটু ঝটপট বলবেন, গুলে বকাওলি গ্রন্থটির রচয়িতা কে? গুলে বকাওলি কার রচনা গুলে বকাওলি? আচ্ছা, আপনারা এখনো মনে হয় আগের প্রশ্নেরই উত্তর করছেন। ঝটপট বলবেন এটা কার রচনা। দেখেন, নওয়াজিশ খান, দৌলত উজির, ফকির গরিবুল্লাহ,
সাবিরিদ খান। দেখেন দৌলত উজির, দৌলত উজির মানে কি, ওই যে দৌলত উজির বাহরম খা, হ্যাঁ, যিনি ওই যে লাইলি মজনু লিখেছেন, তারপরে আচ্ছা আচ্ছা সরি, লাইলি মজনু লিখেছেন, তারপরে লিখেছেন কি মুক্তল হোসেন, হ্যাঁ, বা জঙ্গনামা, জঙ্গনামা কাব্য রচনা করেছেন, তারপরে ইমাম বিজয় লিখেছেন, হ্যাঁ। এছাড়া দেখেন, লক্ষ্য করেন, এছাড়া লক্ষ্য করেন ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, তারপরে লিখেছেন সোনাভান, হ্যাঁ, ইউসুফ জুলেখা লিখেছেন। আর সাবিরিদ খা কি লিখেছেন? বিদ্যা সুন্দর লিখেছেন সাবিরিদ খা, তার অন্যতম একটা বিখ্যাত। থ্যাংক ইউ। লক্ষ্য করেন এখানে যে কয়টা আছে এদের এই গ্রন্থগুলো কিন্তু নওয়াজিশ খা, আচ্ছা, গুলে বকাওয়ালি, এই গুলে বকাওয়ালি গ্রন্থটা বেশ কয়েকজন রচনা করেছেন, হ্যাঁ। ফার্সি কাব্য থেকে, ফার্সি কাব্য গুলে বকাওয়ালি, এই ফার্সি কাব্য গুলে বকাওয়ালি লিখেছেন কে? লিখেছেন ইজ্জতুল্লাহ, ইজ্জতুল্লাহ, ইজ্জতুল্লাহ নামে একজন এই কাব্যটি রচনা করেছেন, ইজ্জতুল্লাহ। এই ইজ্জতুল্লাহ রচনা ফার্সি কাব্য গুলে বকাওয়ালি, এটার বাংলা অনুবাদ করেছেন অনেকে, তাদের মধ্যে প্রথম যিনি করেছেন তিনি হচ্ছেন নওয়াজিশ খান, যিনি প্রথম, তিনি হচ্ছেন নওয়াজিশ খান। এই নওয়াজিশ খান ছাড়াও আরো অনেকে লিখেছেন, যেমন মোহাম্মদ মুকিম লিখেছেন, তারপরে উমাচরণ লিখেছেন, হ্যাঁ, এরকম আরো, তারপরে মোহাম্মদ আলী লিখেছেন, হ্যাঁ, এরকম বেশ কয়েকজন এই কাব্যটি লিখেছেন। কথা বুঝেছেন? তাহলে এইটাতে আমরা দেখছি উত্তর ক। তাহলে এই গ্রন্থের রচয়িতাকে নওয়াজিশ খান। কে কে নওয়াজিশ খান উত্তর করেছেন? মাঝে মাঝে জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ। প্লিজ এমন অভিযোগ করবেন না, হ্যাঁ। সাবরিনা মমতাজ লিখেছেন হেব্বি ইজ্জতওয়ালা লোক ছিলেন মনে হয় তিনি। হতে পারেন। আচ্ছা, যাই হোক, আজকে আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। যারা আমার সাথে যুক্ত হতে চান, আমার ফেসবুক পেজ খোরশেদ স্যার, আমার সাথে যুক্ত হতে পারেন। বাংলা নিয়ে যত সমস্যা আছে, কোশ্চিন আছে, অবশ্যই করতে পারবেন। তাৎক্ষণিক না হোক, সময় সুযোগ অনুযায়ী আপনার প্রশ্নের সমাধান দিতে আমি প্রস্তুত আছি। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি খুশি থাকেন, হ্যাঁ।